আসসালামু আলাইকুম। পলিটেকনিক স্টুডেন্ট কেয়ারে আপনাকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় সার্ভেইং 1 বইয়ের 7ম অধ্যায়। তো এই অধ্যায়ের নাম হলো শিকল জরিপ নকশা এবং ক্ষেত্রফল নিরূপণের বিভিন্ন পদ্ধতি। আচ্ছা, এইখানে আমরা যে গত সার্ভেইং 1 এর গত দুইটা ক্লাস নিয়েছি, একটা হলো অধ্যায় 6 এর উপরে এবং তার আগে একটা ক্লাস নিয়েছিলাম সেটা হলো অধ্যায় 8 এর উপরে। ঠিক আছে, তো অধ্যায় 6 এ আমরা বিভিন্ন গাণিতিক সমস্যা সম্পর্কে আলোচনা করেছি এবং অধ্যায় 8এও আমাদের সংশোধিত বিয়ারিং বা স্থানীয় আকর্ষণ নির্ণয়ের যে ম্যাথ আছে, সাথে ডানাবর্তে বামাবর্তে ঘিরে যে ম্যাথগুলো আছে এগুলো সম্পর্কে আলোচনা করেছি। তো আজকের ভিডিওতে আমাদের আলোচনার বিষয় হলো অধ্যায় 7। তো এই অধ্যায়েও দুই ধরনের ম্যাথ রয়েছে। একটা হলো যে আমাদের এরকম বলবে গড়পটি বা ট্রাপিজয়েডাল বা সিম্পসনের নিয়মে ক্ষেত্রফল নির্ণয় করো। আরেকটা ম্যাথ আছে হলো যে ভূমির নকশা দেওয়া থাকবে। ঠিক আছে, সেটা হলো যদি আমরা এরপরের ম্যাথটা আর কি, এরপরে যে জরিপলিপিতে ভূমির নকশা জরিপলিপি দেওয়া থাকবে। ঠিক আছে, একটা জরিপলিপি দেওয়া থাকবে, সেখান থেকে ভূমির নকশা অঙ্কন করে জমিটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। সেই ম্যাথটা আমরা এইটার পরে দেখবো আর কি। তো এই ম্যাথটা দেখি, এটা হলো আমাদের অধ্যায় 7-এর 1 নম্বর উদাহরণ, অর্থাৎ 121 পৃষ্ঠায় আছে। আমাদের যাদের কাছে নতুন হয়েছে তাদের 121 পৃষ্ঠায় আছে। তো এখানে কি বলছে দেখি, বলছে কোন জরিপ রেখার 10 মিটার পর পর সীমান্ত রেখার অফসেটগুলো নিচে দেওয়া হলো জরিপ রেখা ও সীমান্ত রেখার মধ্যবর্তী অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তো এইখানে আমাদের কয়টা নিয়মে ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে? 3টা নিয়ম। বলছে গড়পটি নিয়ম, সেটা আমরা লিখছি যে গড়পটি নিয়ম। খ নাম্বার বলছে ট্রাপিজয়েডাল নিয়ম। আর গ নাম্বার কি বলছে? সিম্পসনের 1/3 যে নিয়মটা আছে সেখানে ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। আচ্ছা, এবং আমাদের কি আছে? কিছু অফসেটের মান দেওয়া আছে। কিছু কি আছে? অফসেট গুলো লেখা আছে, অফসেট গুলো। তাহলে আমাদের যে অফসেট গুলো দেওয়া আছে সেইগুলো আমরা আগে একটু লিখে ফেলি। আমরা লিখবো যে দেওয়া আছে, দেওয়া আছে। আচ্ছা, দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ, দেখা যাচ্ছে। তাহলে দেওয়া আছে। প্রথম হলো আমাদের অফসেট আছে কয়টা, আমরা গুনে নিই। তাহলে অফসেট আছে হলো আমাদের 3.25 থেকে শুরু। তাহলে 1 2 3 4 5 6 7 8 9টা। তাহলে O1 O2 O3 O4 O5 O6 O7 O8 O9। তাহলে অফসেট, ও দ্বারা অফসেট বোঝাচ্ছি, আর 9টা আছে বলে O9 পর্যন্ত গেলাম আমরা। তো প্রথমটা আছে 3.25 5.60 4.20। তাহলে আমরা লিখি 3.25 5.60 4.20, তারপরে 6.65 8.75 6.65 8.75, তারপরে আছে 6.20 3.25 6.20 3.25, তারপর আছে 4.20, আর লাস্টেরটা আছে হলো 5.65। তো এই যে 9টা অফসেট আমাদের দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো প্রশ্নে আমাদের এই 9টা অফসেট দিয়ে দিয়েছে। এখন আমাদের বলছে যে গড়পটি নিয়মে ক্ষেত্রফল নির্ণয় করো, ট্রাপিজয়েডাল নিয়মে ক্ষেত্রফল নির্ণয় করো এবং সিম্পসনের 1/3 নিয়মে ক্ষেত্রফলটা নির্ণয় করো। আচ্ছা, আমরা যদি অধ্যায়ের শুরুতে যাই, আমরা দেখব এই যে 3টা নিয়মে ক্ষেত্রফল নির্ণয় করার যে সূত্র, সেই সূত্রগুলো সম্পর্কে আমাদের আলোচনা করা আছে। সেটা হলো 119 পৃষ্ঠা। যদি আমরা একটু লক্ষ্য করি তো দেখব 2 নম্বরে আছে গড়পটি নিয়ম। ঠিক আছে, 2 নম্বরে আছে কি? গড়পটি নিয়ম। আচ্ছা, গড়পটি নিয়মের মানে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা বইয়ে একভাবে লেখা আছে, আমি ঠিক ওইটাই লিখছি কিন্তু একটু সহজভাবে বোঝানোর চেষ্টা করছি আর কি। গড়কাটি নিয়মের ক্ষেত্রফল নির্ণয়ের সিস্টেমটা হলো এই যে যত অফসেটগুলো থাকবে সবগুলোর আমরা যোগফল করব। তাহলে O1 প্লাস O2 প্লাস O3 প্লাস O4 প্লাস O5 প্লাস O6 প্লাস O7 প্লাস O8 প্লাস O9। তাহলে সবগুলোর অফসেট আমরা কি করলাম? সবগুলো অফসেট যোগ করলাম, ডিভাইডেড বাই n প্লাস 1 গুণিতক l। তাহলে এটা হলো আমাদের গড়পটি নিয়ম, মানে গড়পটি নিয়মের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, যে সবগুলো অফসেটের যোগফল ডিভাইডেড বাই n প্লাস 1 ইনটু l। আচ্ছা, এখন আসি যে আমাদের
এখান থেকে যদি আমরা দেখি যে অফসেটগুলো আমাদের লিখতে আমাদের সমস্যা নাই, যে O1 O2 O3 O4 O5 O6 O7 O8 O9 এই সবগুলো মানই তো আমাদের দেওয়া আছে, তো এইগুলো আমরা খুব সহজে লিখে দিতে পারছি। আচ্ছা এখন আসি, এই যে আমাদের আছে n+1, এখানে n দ্বারা কি বোঝায়, ঠিক আছে, n দ্বারা কি বোঝায়। তো আমরা এখানে সূত্রের যে নোটেশনগুলো দেওয়া আছে এইখানে লক্ষ্য করলে দেখতে পাবো আমাদের n সমান লেখা আছে ভিত্তি রেখার ভাগ সংখ্যা। কি লেখা আছে? ভিত্তি রেখার ভাগ সংখ্যা। আচ্ছা ভিত্তি রেখার ভাগ সংখ্যা বলতে কি বোঝায়, ঠিক আছে, ভিত্তি রেখার ভাগ সংখ্যা বলতে কি বোঝায় সেটা আমাদের বুঝতে হবে। আচ্ছা এখন আমরা যদি একটু চিত্রের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, তো মনে করেন এই যে অফসেট O1 এইটা মনে করেন 0 বিন্দু থেকে শুরু হয়েছে, ঠিক আছে, কোন বিন্দু থেকে? 0 বিন্দু। তাহলে 0 বিন্দুতে একটা অফসেট আছে, হ্যাঁ, তারপরে 10 মিটার পর তাহলে 10 এ একটা আছে, 20 এ আছে, 30 এ, 40 এ, 50 এ, 60, 70, 80, এই যে নির্দিষ্ট দূরত্ব মানে 10 মিটার পর যে অফসেট, তো এরকম যদি অফসেট থাকে তাহলে আমাদের ভাগ সংখ্যা মূলত কয়টা হয় সেটা হলো, দেখেন আমাদের যদি অফসেট মনে করি এটা হলো আমাদের কি একটা ভিত্তি রেখা, ঠিক আছে, এখন দেখেন অফসেট তার মানে এই যে এটা হলো 0, তাহলে 1 2 3 4 5 6 7 8 9, আচ্ছা 9টা অফসেট আছে আমাদের, 9টা। তো অফসেট আছে হলো 9টা, তার মানে এটা O1 O2 O3 O4 O5 O6 O7 O8 O9, তাহলে অফসেট আমাদের কয়টা আছে? 9টা। এখন আসি ভাগ সংখ্যা। ভাগ সংখ্যা বলতে এর আগে যে আমরা স্প্যান দেখছি না, যে পিলার থেকে স্প্যান একটা কম হয় পিলার সংখ্যা থেকে, তো এই ভিত্তি রেখার ভাগ সংখ্যাটাও অনেকটা এরকম, সেই দুইটা অফসেটের মধ্যবর্তী অংশকে আমরা একটা ভাগ বলবো, তাহলে একটা ভাগ, দুইটা ভাগ, তিনটা ভাগ, 4টা 5টা 6টা 7টা এবং 8টা, ঠিক আছে। তাহলে আমাদের অফসেট যদি 9টা হয় তাহলে ভাগ সংখ্যা হচ্ছে আমাদের 8টি, ঠিক আছে। যদি আমাদের অফসেট সংখ্যা 7 হয় মানে 7টি হয় তাহলে আমাদের ভাগ সংখ্যা হবে 6টি। তো এইটা এইভাবে আসলে মূলত নির্ণয় করা হয়। তো আমাদের এত বিস্তারিত মানে আমরা বিস্তারিত বোঝার সাথে বুঝলাম আর কি, কিন্তু আমরা শর্টকাটে মনে রাখবো সেটা কিভাবে, যে আমরা দেখবো আমাদের অফসেট সংখ্যা কয়টা, অফসেট সংখ্যা টোটাল হলো 9টা, তাহলে আমাদের ভাগ সংখ্যা হবে অফসেট থেকে একটা কম, ঠিক আছে, ভাগ সংখ্যা হবে অফসেট থেকে একটা কম। তাহলে যেহেতু অফসেট আছে 9টি, তাহলে ভাগ সংখ্যা অবশ্যই n এর মানটা আমাদের এখানে হবে কত? 8 হবে, ঠিক আছে, এখানে n এর মানটা অবশ্যই আমাদের 8 হবে। আচ্ছা এবার আসি l। lটা কি? lটা হলো, দেখেন নোটেশনে এখানে লেখা আছে ভিত্তি রেখার দৈর্ঘ্য। কি লেখা আছে? ভিত্তি রেখার দৈর্ঘ্য। আচ্ছা ভিত্তি রেখার দৈর্ঘ্য মানে হলো এই যে 0 থেকে শুরু হয়েছে, এটা ভিত্তি রেখা হলে 0 থেকে শুরু হয়েছে এবং এই যে 09 অফসেট পর্যন্ত, এইখান থেকে টোটালটা হলো l, ঠিক আছে, টোটালটা হলো l। তখন lটা নির্ণয় করার জন্য আমাদের বইয়ে ছোট্ট একটা সূত্র আছে, যদিও আমরা এভাবে 10 মিটার পর পর হিসাব করে ওটা দেখতে পারি 0 থেকে অফসেট 9 পর্যন্ত গেলে কত হয়, কিন্তু আমরা অত ঝামেলার মধ্যে যাব না। আমাদের বইয়ে যে সূত্রটা লেখা আছে যে l is equal to n into d, n into d। আচ্ছা nটা কি? nটা হলো ভিত্তি রেখার ভাগ সংখ্যা। আচ্ছা এই ভাগ সংখ্যাটা কত? আমরা বলছি এই অফসেট থেকে 1 কম হবে ভাগ সংখ্যা, তার মানে n এর মান, যেহেতু অফসেট আমাদের 9টা আছে, তার মানে n এর মানটা হবে আমাদের কত? n এর মানটা হবে আমাদের 8। আচ্ছা d টা কি? d হলো আমাদের নোটেশনে দেখেন লেখা আছে ভিত্তি রেখার প্রতি ভাগের দৈর্ঘ্য। ভিত্তি রেখার প্রতি ভাগের দৈর্ঘ্য, তার মানে দেখেন আমাদের এখানে বলছে 10 মিটার পর পর, তার মানে এই যে 01 মানে প্রথম অফসেটটা 0 তে ছিল, তাই না, O1। আচ্ছা তারপরে কত ছিল? 10 মিটার পরে ছিল O2, তারপরে আবার 10 মিটার পরে ছিল আমাদের O3। তাহলে এই যে আমাদের d বললো যে ভিত্তি রেখার প্রতি ভাগের দৈর্ঘ্য, তাহলে d টা কি? ভিত্তি রেখার প্রতি ভাগ, তাহলে এই প্রতি ভাগের দৈর্ঘ্য আমাদের কত আছে? 10 মিটার। তাহলে 8 এর সাথে আমরা যদি 10 গুণ করি তাহলে 8 10 এ কত হয়? 80 হয়। তো এই যে l এর মানটা হবে আমাদের কত এখন? 80। তো আমাদের বইয়ে দেখবো এটা কি করা আছে যে এই 80টা মূলত উপরে এর সাথে গুণ না, তাহলে এই 80টা কোথায় সামনে চলে আসতে পারে, তাহলে 80 ডিভাইডেড বাই এই
8 প্লাস 1 এটা কি তাহলে সবার সাথে ভাগ আছে না, তো আমরা এই যে এখানে এইটার সাথে 8 প্লাস 1 ভাগ দেওয়া আছে, দিয়ে এটা আর বাকিগুলো যোগ করা আছে, তো এইভাবে করা আছে আমাদের বই। ঠিক আছে, তো আশা করি আপনারা এটা বুঝবেন বা এটা আপনারা সবাই ক্যালকুলেশন করতে পারবেন। তো এখান থেকে মান যেটা আসবে আপনি সেটা লিখবেন। তো এখন আচ্ছা, এখন আসি আমরা পরের অঙ্কটাতে, পরের সূত্রটাতে, যে ট্রাপিজয়েডাল নিয়ম। হ্যাঁ, ক্ষেত্রফল নির্ণয় করতে হবে আমাদের কোন নিয়মে? ট্রাপিজয়েডাল নিয়ম। আচ্ছা, 119 পৃষ্ঠায় আমাদের এই ট্রাপিজয়েডাল নিয়মের সূত্রটা লেখা আছে। তো আমাদের ট্রাপিজয়েডাল নিয়মে যে সূত্রটা আছে সেটা যদি আমরা একটু লক্ষ্য করি, আচ্ছা এটা একটু মুছে দিই। আচ্ছা, ট্রাপিজয়েডাল নিয়মের সূত্রটা এরকম যে আমাদের প্রথম অফসেট প্লাস সর্বশেষ অফসেট, তাহলে সর্বশেষ অফসেট আমাদের কত? 0 9, মানে অফসেট 9 না, সরি অফসেট 9, তাহলে O1 প্লাস O9 ডিভাইডেড বাই 2। আচ্ছা, প্লাস মধ্যবর্তী যত অফসেটগুলো থাকবে, তার মানে 1 আমরা লিখছি, 2 3 4 5 6 7 8, তাহলে মধ্যবর্তী অফসেটগুলো আমরা দিয়ে দিলাম, গুণিত ইনটু, মানে গুণিত এর সাথে গুণ হবে, কি গুণ হবে? আমাদের ডিটা গুণ হবে। ঠিক আছে, এটা দেখবেন যে আমাদের বইয়ে লেখা আছে 119 পৃষ্ঠায় যে ট্রাপিজয়েডাল নিয়ম আছে, ট্রাপিজয়েডাল নিয়মে দেখবেন একদম লাস্টের দিকে এটা লেখা আছে যে এখানে ও 0 থেকে শুরু করছে, আমরা 1 দিয়েছি, এটা অসুবিধা নাই। আচ্ছা, O1 প্লাস ON ডিভাইডেড বাই 2 প্লাস মধ্যবর্তী অফসেটগুলো গুণিত D। আচ্ছা, এখানে O8 এ আমরা শেষ করলাম কেন? কারণ O9 তো একবার নিয়েছি, এই জন্য আমরা O9 এ O8 এ শেষ করা লাগছে। যাও, তো এইখান থেকে আমাদের O1 O2 O3 O4 O9 মানে এই পর্যন্ত কোনো অসুবিধা নাই। এখন আসি ডিটা কি? ডিটা তো সহজে এর আগে আমরা গড়পটি নিয়মে এটা দেখে আসছি যে ডিটা হলো আমাদের বলছে ভিত্তি রেখার প্রতিভাগের দৈর্ঘ্য। তাহলে ভিত্তি রেখার প্রতিভাগের দৈর্ঘ্য কত হয়েছে দেখছি আমাদের 10 মিটার হবে, তবে এটার মান 10। তো মান বসাই দিলেই তো অঙ্ক খুব ইজিলি আপনার এগুলো মান চলে আসবে। ঠিক আছে, ট্রাপিজয়েডাল নিয়ম। আচ্ছা, এবার হচ্ছে সিম্পসনের 1/3 নিয়ম। হ্যাঁ, সিম্পসনের 1/3 নিয়মে যে ক্ষেত্রফলটা আমরা নির্ণয়ের সূত্রটা আছে সেটা আছে হলো 120 পৃষ্ঠায়। ঠিক আছে, 120 পৃষ্ঠায় যদি একদম নিচের দিকে লক্ষ্য করবেন আপনারা, একদম নিচের দিকে যে অক্ষাংশ দ্রাঘিমাংশের যে মাধ্যম আছে তার উপরে এটা দেওয়া আছে। এটা সিস্টেমটা এমন, আমাদের সিম্পসনের 1/3 নিয়মটার প্রথম সূত্র হলো d/3 ইনটু এর সাথে গুণ হবে, কি গুণ হবে? O1 প্লাস, আচ্ছা একটা বিষয় এখন আমাদের কিন্তু খুবই লক্ষ্য রাখতে হবে, সেটা হলো এই যে আমাদের যে সিম্পসনের নিয়মটা, এইটা কিন্তু সবসময় বিজোড় কোটির ক্ষেত্রে কাজ করে। কোন কোটি? বিজোড় কোটি। এটা হলো বিজোড় কোটি। হ্যাঁ, এটা সবসময় আমাদের মনে রাখতে হবে যে বিজোড় কোটির ক্ষেত্রে সিম্পসনের নিয়মটা বা 1/3 নিয়মটা কাজ করে। হ্যাঁ, তো সিম্পসনের নিয়মে আমরা d/3 O1 প্লাস সর্বশেষ বিজোড় অফসেট আমাদের O9। আচ্ছা, একটু পরে আমরা দেখাবো যদি জোড় অফসেট থাকে তাহলে কি করতে হয়, সেটা আমরা একটু পরে দেখাবো। যাই হোক, তাহলে প্রথম অফসেট প্লাস সর্বশেষ বিজোড় অফসেট। আচ্ছা, সর্বশেষ বিজোড় অফসেট দিলাম প্লাস 4 ইনটু জোড় অফসেট গুলো, 4 ইনটু কি? জোড় অফসেট গুলো, 4 ইনটু জোড় অফসেট, তার মানে কত? O2 O4 O6 O8। আচ্ছা, আর তারপর কি আছে 9 তো আমাদের নেওয়া হয়ে গেছে, দরকার নাই। প্লাস 2 ইনটু বিজোড় অফসেট গুলো, 2 ইনটু বিজোড় অফসেট, তাহলে বিজোড় অফসেট কত আমাদের? তাহলে 1 নেওয়া হয়ে গেছে, তাহলে 3 প্লাস 5 প্লাস 7। আচ্ছা, 7 প্লাস 9 কি নিতে পারবো? নিতে পারবো না, কারণ 9 একবার নেওয়া হয়ে গেছে, তাহলে 7, তাহলে 8। এইখানে এখন যদি আমরা মান বসাই খুব সহজে আমাদের সিম্পসনের 1/3 নিয়মে যে ক্ষেত্রফলটা, সেই ক্ষেত্রফলটা চলে আসবে। তো d তো 10 মিটার পর d এর মান আমাদের কত? 10। ঠিক আছে, 10। তো এইখান থেকে আমরা খুব সহজে কি করতে পারবো? ক্ষেত্রফলটা আমাদের চলে আসবে যদি আমাদের অফসেট সংখ্যা কি কত হয়? বিজোড় হয়। আচ্ছা, এখন আসি যদি শুধুমাত্র সিম্পসনের নিয়মের ক্ষেত্রে, যদি এখানে অফসেট সংখ্যা আমাদের O10 কোন একটা কিছু থাকতো, মনে করি O10 যদি থাকতো, তাহলে আমরা কি করতাম? সেটা হলো আপনারা যদি একটু লক্ষ্য করেন, এটা হলো আমাদের এই অঙ্কটা দেওয়া আছে হলো উদাহরণ 4 নাম্বারটা দেওয়া আছে। ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8টা, দেখেন 8টা অফসেট দেওয়া আছে উদাহরণ 4 এ।
তো তারপরে আরো আছে এই ধরনের অঙ্ক, সেটা আছে হলো উদাহরণ 12 নম্বরে। দেখবেন এরকম অফসেট দেওয়া, উদাহরণ 12 নম্বরে অফসেট দেওয়া আছে হলো 1 2 3 4 5 6 7 8টা অফসেট আছে। তো এখন অফসেট সংখ্যা যখন জোড় হবে কি হবে, অফসেট সংখ্যা যখন জোড় হবে, অফসেট সংখ্যা যখন জোড় হবে এভাবে 10 8 বা 6 বা 12 এই ধরনের যখন জোড় হবে তখন কি হবে আমাদের সূত্র। দেখেন এইটাতেই আমরা একটু বুঝে নিই, তাহলে আমরা সহজে ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারবেন। সেটা হলো আমাদের এখানে অফসেট সংখ্যা আছে 9টি, অফসেট সংখ্যা যদি 10টি হয়ে যায় তাহলে আমাদের এই যে সিম্পসনের এক তৃতীয়াংশের নিয়মটা এই পর্যন্ত সেম থাকবে। আমরা বলছি প্রথমে d/3 প্রথম অফসেট প্লাস সর্বশেষ বিজোড় অফসেট, সর্বশেষ বিজোড় অফসেট, প্রথম অফসেট প্লাস সর্বশেষ বিজোড় অফসেট, তার মানে ও9। তার মানে আমাদের এই সর্বশেষ বিজোড় অফসেট এই পর্যন্ত সিম্পসনের নিয়মে হবে, ঠিক আছে। আর এই ও মানে অফসেট 10টা এটা বাদ থাকবে, ঠিক আছে। সিম্পসনের যে নিয়মটা আছে এই নিয়মে আমরা সর্বশেষ বিজোড় অফসেট পর্যন্ত কাজ করব। যেমন এখানে যদি আপনাদের কত থাকতো, ও8 পর্যন্ত থাকতো, হ্যাঁ, আমরা ও7 পর্যন্ত সিম্পসনের নিয়মে করতাম। আর এই ও8টা তাহলে কি করতাম, এটা সিস্টেমটা এমন যে এইটার সাথে এই যে বিজোড় ও9 এইটার সাথে আমরা যোগ করব। কতটুকু যোগ করব, এই যে লাস্টে আমরা বাদ রাখছি কি ও10টা, অফসেট 10টা তো বাদ রাখছি, তো এইটা হলো ট্রাপিজয়েডাল নিয়মে এটার সাথে যোগ করে দিতে হবে। তাহলে সে বিষয়টা কেমন, বিষয়টা হলো এই যে আমাদের ও9 আর ও10, তাহলে এইটার সাথে শুধু যোগ হবে, এটার সাথে শুধু যোগ হবে যে ও9 প্লাস ও10 ডিভাইডেড বাই 2 গুণিতক মধ্যবর্তী দূরত্ব। কি দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব। যেমন এখানে বলছে 10 মিটার পর পর, তাহলে এখানে জাস্ট 10টা গুণ হবে, ঠিক আছে। এইটা হলো সিস্টেম। যদি আমাদের কি থাকে অফসেট সংখ্যা জোড় থাকে তাহলে আমাদের এটা করতে হবে ও9 প্লাস ও10 ডিভাইডেড বাই 2 ইনটু মধ্যবর্তী দূরত্ব এটা। যেমন আমরা 12 নাম্বারটা যদি একটু লক্ষ্য করি, তো 12 নাম্বার দেখব যে আমাদের ও8 পর্যন্ত দেওয়া আছে, ঠিক আছে, ও8 পর্যন্ত। তো আমরা এটা মনে করি যে ও8, তাহলে ও1 থেকে আচ্ছা আশা করি দেখা যাচ্ছে, যাও এটা আপাতত বুঝতে কারো অসুবিধা নাই। আচ্ছা আমরা এখন দেখি সিম্পসনের নিয়মে যদি ও8 পর্যন্ত থাকে তাহলে কি হবে। আচ্ছা এটা মনে করেন আমাদের ও8 পর্যন্ত দেওয়া আছে, তো ও8 পর্যন্ত যদি এভাবে কোনো মানটা দেওয়া থাকে, হ্যাঁ মানটা দেওয়া থাকে 10 মিটার পর পর না অন্য কিছু বলছে না, এটা অসুবিধা নাই, আপনি সূত্রটা দেখাচ্ছি আর কি। যে সিম্পসনের এক তৃতীয়াংশের যে নিয়মটা আছে, হ্যাঁ সিম্পসনের এক তৃতীয়াংশ মানে 3 নাম্বার সূত্রটা, এক তৃতীয়াংশের নিয়ম হলো প্রথম হলো d/3 ইনটু ও1 প্লাস কি হবে ও1 প্লাস সর্বশেষ বিজোড় অফসেট। তার মানে এই যে ও7 পর্যন্ত আমরা সিম্পসনের এক তৃতীয়াংশ নিয়মে কাজ করব। তাহলে কি ও1 প্লাস ও7 প্লাস 4 ইনটু জোড় কোটি মানে জোড় অফসেট গুলো, তাহলে ও2 প্লাস ও4 প্লাস ও6, আচ্ছা প্লাস 2 ইনটু বিজোড় কোটি, তাহলে ও3 প্লাস ও5, আচ্ছা ও5 প্লাস ও7 কি নিতে পারবো না। আচ্ছা এখানে ও8 কিন্তু আমরা নিতে পারবো না, ও8 নিই আমরা বলেইছি যে সর্বশেষ বিজোড় কোটি পর্যন্ত আমরা কি করব, সিম্পসনের এক তৃতীয়াংশের নিয়মে করব আর কি, ঠিক আছে, ক্ষেত্রফল নির্ণয় করব। তো ও5 ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। আচ্ছা এখন যে মানটা আসলো এই মানটার সাথে আমরা যোগ করব, কি যোগ করব, এই যে লাস্টের দুটো অর্থাৎ ও7 প্লাস ও8 ডিভাইডেড বাই 2 ইনটু এটা হলো মধ্যবর্তী দূরত্ব। এখানে লক্ষ্য করেন 12 নাম্বারটা প্রতিটার ক্ষেত্রে প্রথমে 0 আছে, তারপরে 5 আছে, তারপরে 10 আছে, তারপরে 15 20 25 30, এই যে অফসেট 7 পর্যন্ত প্রতিটা 5 মিটার পর পর, প্রতিটা মধ্যবর্তী ব্যবধান হলো 5, ঠিক আছে। কিন্তু লাস্টেরটা যে ও7 এবং ও8 এইটার আছে হলো প্রথমটা আছে 30 এবং তারপরেরটা আছে হলো 45, তাহলে এর মধ্যবর্তী ব্যবধান কত, 15। তার মানে এই যে মধ্যবর্তী দূরত্ব, তার মানে ও7 প্লাস ও8 ডিভাইডেড বাই 2, এর যে মধ্যবর্তী দূরত্ব, এই মধ্যবর্তী দূরত্ব কিন্তু আমাদের এখানে 15 হবে, ঠিক আছে, এই মধ্যবর্তী দূরত্ব 15 হবে। আর এখানে ডি এর ক্ষেত্রে কত হবে, অবশ্যই 5 হবে। কেন 5 হবে,
কারণ আমরা সিম্পসনের 1/3 নিয়ম করেছি কত পর্যন্ত? অফসেট 7 পর্যন্ত। আর এই অফসেট 7 পর্যন্ত আমাদের মধ্যবর্তী দূরত্বের মান হলো 5, ঠিক আছে? এই জন্য ডি এর মান হলো 5। আর এইখানে মধ্যবর্তী দূরত্ব আমাদের দেখতে পাবো O7 থেকে O8 এর মধ্যবর্তী দূরত্ব কত আছে, সেটা আছে প্রথমটা আছে 30, তারপর এটা 45, অর্থাৎ 15 আছে। এই জন্য গুণ হবে আমাদের এখানে 15। তো আশা করি এই অঙ্কটা আপনাদেরকে বুঝাইতে পারছি। তো যত অঙ্ক আছে মানে এই টাইপের সব একই নিয়ম, আপনারা একইভাবে ক্যালকুলেশন করবেন। যদি কারো কোনো সমস্যা হয় তাহলে আমার কমেন্টের মাধ্যমে জানাইলে ইনশাআল্লাহ সেটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এখন আমরা উদাহরণ 5 নাম্বারটা দেখব, যে একটা জরিপলিপি দেওয়া আছে সেখান থেকে ভূমির নকশা অঙ্কন করতে হবে, তো সেটা দেখব। তো আমরা প্রশ্নটা লিখে তারপরে ভিডিওতে দেখি। আচ্ছা, এটা হলো আমাদের একটা প্রশ্ন, তো অধ্যায় 7-এরই একটা প্রশ্ন, উদাহরণ 5 নাম্বার। বলছে নিচের জরিপলিপি হতে ভূমিটির নকশা অঙ্কন করো, এবং বলছে সকল পরিমাপ কিসে দেওয়া আছে? সব মাপ মিটারে দেওয়া আছে। যাই হোক, বলছে জমির ক্ষেত্রফল শতাংশ এবং হেক্টরে নির্ণয় করতে বলেছে, ঠিক আছে? তো আমরা আগে বর্গ মিটার ক্ষেত্রফল যাই হোক, এটা খুবই সহজ একটা ম্যাথ। হ্যাঁ, এটা আপনারা একদম ইজিলি বুঝবেন, এটা একদম মানে কি বলবো, এটা যে কেউ এটা করতে পারবেন ইনশাআল্লাহ। তো এটার জন্য প্রথমে আমাদের কি করতে হবে? এই যে 30, 45, 65, 75, 80, 110, 130, এইটা আমরা কি করব? একদম খাতায় এভাবে সিরিয়ালে লিখে দেবো। লিখে দেওয়ার পর এই যে আমাদের যে কি করবেন আপনারা সেটা দেখাই। আচ্ছা, এইগুলো আমরা মুছে দিই। তাহলে প্রথমে এই মাপগুলো, যে মাপগুলো দেওয়া আছে এগুলো আমরা লিখলাম, ঠিক আছে? আচ্ছা, এই মাপগুলো লেখা শেষ। আচ্ছা, লেখার পরে জাস্ট আমরা একটা ভার্টিক্যাল রেখা অঙ্কন করব, ঠিক আছে? রেখা অঙ্কন করে এটা আমাদের এটা একটা জিরো বিন্দু দেবো, ঠিক আছে? জিরো বিন্দু থেকে 130, তাহলে এইটা হলো আমাদের 110, এটা হলো 80, এটা হলো 75, এটা 65, এটা 45। এই বিন্দুগুলো জাস্ট সিলেক্ট করলাম, তাই তাছাড়া কিছু না। আচ্ছা, এখন আসি, যদি একটু বইয়ে লক্ষ্য করি, আমাদের এই যে 30 আছে, ঠিক আছে? 30-এর লেখা আছে বাম পাশে 15 মিটার অফসেট, 30-এর বাম পাশে। তাহলে এই দিক থেকে আমাদের আসতে হবে 15 মিটার। কত মিটার? 15 মিটার। তাহলে এইটা মনে করি সেই 15 মিটারের বিন্দু, তাহলে বিন্দু দুইটা যোগ করলাম। এবার আসি 45, বলছে 45-এর ডান পাশে 18 মিটার। দেখে নিতে লেখা আছে যে 45-এর ডান পাশে 18 মিটার। তাহলে এই 45টা আমরা এইদিকে লিখি, তাহলে 45-এর ডান দিকে যাবো হলো 18 মিটার, তাহলে এইটা হলো বিন্দু। আচ্ছা, তারপরে কি আছে? 65-এর বাম পাশে আছে 12 মিটার। আচ্ছা, যেহেতু আমরা এই জায়গায় 15 মিটার নিয়েছি তাহলে একটু কম নিতে হবে, তাহলে এইটা মনে করি আমাদের 12 মিটার, ঠিক আছে? এটা হলো 12 অফসেট। আবার আছে কি 75-এর বাম দিকে আছে 20 মিটার, তাহলে 75-এর দুইটা দিকে বড় হবে, বাম দিকে হলো 20 মিটার। আচ্ছা, তারপরে কি আছে? 80 ডান দিকে 15 মিটার, তাহলে এইটা হলো 80, এই 80-র ডান দিকে হলো 15 মিটার, তাহলে 18 থেকে ছোট হবে, এখানে দিলাম 15 মিটার। আচ্ছা, এটা কাল্পনিক ভাবে রেখা অঙ্কন করলে হবে আর কি। তো 110-এর বাম পাশে আছে আবার 15 মিটার, তাহলে এই যে মোটামুটি এইটার সমান এটা, তো এটা হলো 15 মিটার। আচ্ছা, 130-এর ডান দিকে আছে 20 মিটার, তাহলে 130 তো এই পাশে লিখলাম, দেখে এই দিকে লিখলাম কত মিটার? 20 মিটার, মানে সবার থেকে বড় হবে এটা 20 মিটার। এইটুকু অফসেট গুলো এইভাবে আমরা অঙ্কন করার পর এই যে আমাদের যে বিন্দুগুলো আছে, অর্থাৎ 0 থেকে এই বিন্দুগুলো জাস্ট আমরা যোগ করব, এই বিন্দুগুলো জাস্ট এভাবে যোগ করব, ঠিক আছে? এগুলো জাস্ট এভাবে যোগ করব, হ্যাঁ, এভাবে যোগ করে দিলাম, এভাবে যোগ করলাম। এখন আমাদের কি সবগুলা একটা আবদ্ধ ক্ষেত্র হয়ে গেছে। তো আবদ্ধ ক্ষেত্র যদি হয়ে যায় তো একটু বিষয় লক্ষ্য করেন, তো আমাদের এইটা এখানে ABCD লেখা আছে, তাই তো? হ্যাঁ, তাহলে আমরা এইটা একটা দেখি যে এটা আমাদের এ ক্ষেত্র, এটা হলো বি ক্ষেত্র, এটা হলো আমাদের সি ক্ষেত্র, এটা ডি ক্ষেত্র, এটা ই ক্ষেত্র, এটা এফ, জি, এটা হলো এইচ। এইভাবে এই ক্ষেত্রগুলো আমাদের হয়েছে, তাই না? তো এগুলো আমরা দেখতে পাচ্ছি। এখন এই ক্ষেত্রগুলো এক শেপের, একটা আছে ত্রিভুজ, একটা আছে ট্রাপিজিয়াম, হ্যাঁ, আবার এখানে আয়তক্ষেত্র আপনার থাকতে পারে, আয়তক্ষেত্র। তো এখন এই যে ক্ষেত্রগুলো ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, যেমন এর ক্ষেত্রফল, তাহলে এই অংশের ক্ষেত্রফল, তাহলে এটা কি? একটা ত্রিভুজ, তাহলে এর ক্ষেত্রফল কি? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, হাফ গুণন ভূমি, ভূমি কত? 15 গুণন উচ্চতা 0 থেকে 30 পর্যন্ত, তাহলে 30, এই তো হয়ে গেল এই অংশের ক্ষেত্রফল। এখন বি,
তো বি কি? বি হলো ট্রাপিজয়েডাল বা ট্রাপিজিয়াম। তাহলে হাফ ইনটু সমান্তরাল বাহুদের যোগফল গুণ মধ্যবর্তী দূরত্ব। তো হাফ ইনটু সমান্তরাল বাহুদের যোগফল গুণ মধ্যবর্তী দূরত্ব না দিয়ে বইয়ে যেভাবে শর্টকাট করা আছে সেটা দিবেন। সেটা হলো এই যে দুইটা বাহু, একটা হলো 12 আর একটা হলো 15। তো এই দুইটা যোগফল 12 প্লাস 15 ডিভাইডেড বাই 2। আচ্ছা, গুণিতক মধ্যবর্তী দূরত্ব, তার মানে এইটা 30 আর এটা কত? 65। তাহলে মধ্যবর্তী দূরত্ব কত? 65 মাইনাস 30। 65 মাইনাস 30। তো তারপরে সি অংশের ক্ষেত্রফল, সিটা কি? সিটা আবার ট্রাপিজিয়াম, তার মানে একটা বাহু 20 আর একটা হলো 12। তাহলে 20 প্লাস 12 ডিভাইডেড বাই 2 গুণিতক মধ্যবর্তী দূরত্ব, তাহলে 75 মাইনাস 65 10, তাই না? আচ্ছা, এবার ডি অংশের ক্ষেত্রফল, এটা হলো ডি অংশ, তাহলে 15 আর এটা হলো 20। তাহলে 15 প্লাস 20 ডিভাইডেড বাই 2 গুণিতক মধ্যবর্তী দূরত্ব 110 আর 75, তাহলে 110 মাইনাস 75। আচ্ছা, এবার হলো ই অংশের ক্ষেত্রফল, ইটা কি? এটা ত্রিভুজ হাফ ইনটু ভূমি গুণন উচ্চতা, তাহলে হাফ গুণন এটা হলো ভূমি 15 গুণন উচ্চতা হলো 130 মাইনাস 110। আচ্ছা, ই অংশের ক্ষেত্রফল চলে গেল। এবার এফ অংশের ক্ষেত্রফল, এফ অংশের ক্ষেত্রফল এটা কি হবে? যে 20 প্লাস 15 ডিভাইডেড বাই 2 গুণিতক 130 মাইনাস 80। আমাদের কিন্তু এই দূরত্বটা লাগবে, 130 মাইনাস 80। হ্যাঁ, তো লিখে দিয়া তিনটা আছে। f ইকুয়াল টু 20 প্লাস 15 ডিভাইডেড বাই 2 গুণিতক মধ্যবর্তী দূরত্ব আমাদের হলো 130 মাইনাস 80। 130 মাইনাস 80। তাহলে জি অংশের ক্ষেত্রফল আবার সেম, যে 15 প্লাস 18 ডিভাইডেড বাই 2 গুণিতক মধ্যবর্তী দূরত্ব, তাহলে 80 থেকে বাদ দেব হলো 45। তাহলে 80 মাইনাস 45। আচ্ছা, এবার এই অংশের ক্ষেত্রফল, এইটা কি? ত্রিভুজ, তাহলে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, তাহলে ভূমি হলো 18 গুণন উচ্চতা হলো এইখান থেকে এই পর্যন্ত, তাহলে 0 থেকে 45 পর্যন্ত। আচ্ছা, এইভাবে যে আমাদের ক্ষেত্রফলটা আসলো, এই টোটাল ক্ষেত্রফলটা আমরা যোগ করব। টোটাল ক্ষেত্রফলটা যোগ করব, তাহলে যোগ করলে আমাদের মান আসলো, এই যে বইয়ে যেটা আছে সেটা আমরা লিখি। আমাদের মান আসলো হলো 3477.50 বর্গ মিটার। আচ্ছা, এইটাকে আমাদের কিসে পরিণত করতে বলছে? শতাংশে এবং হেক্টরে। শতাংশে এবং হেক্টরে একটু লক্ষ্য করলে 113 পৃষ্ঠায় আমরা দেখতে পাবো এখানে আমাদের কিছু একক দেওয়া আছে। প্রথম দেওয়া আছে এও, কি দেওয়া আছে? এও। আচ্ছা, এটা দেওয়া আছে যে 1 এওর সমান 100 বর্গ মিটার। 1 এওর সমান কি? 100 বর্গ মিটার। তারপরে দেখেন লেখা আছে যে 1 হেক্টর সমান 10,000 বর্গ মিটার। তারপরে লেখা আছে যে 1 একর সমান 4047 বর্গ মিটার, আর 1 শতাংশ সমান 40.47 বর্গ মিটার। আচ্ছা, এই যে মানগুলো আমাদের দেওয়া আছে, তো আমাদের এইখান থেকে মূলত আমরা দেখব যে কিভাবে কনভার্ট করতে হয়। যেমন এই যে বর্গ মিটারটা আছে, এখন আমাদের যদি এওরে কনভার্ট করতে হয় তাহলে 100 দ্বারা ভাগ করব, ঠিক আছে? যদি আমাদের হেক্টরে কনভার্ট করতে হয় তাহলে আমরা 10,000 দ্বারা ভাগ করব, ঠিক আছে? যদি আমাদের শতাংশে কনভার্ট করতে হয় তাহলে 40.47 দ্বারা ভাগ করব। যদি আমাদের একরে কনভার্ট করতে হয় তাহলে 4047 দ্বারা ভাগ দেব। এইগুলো ঘটনা, ঠিক আছে? শতাংশে বা হেক্টরে নিয়ে যাওয়া ঘটনা। তো আশা করি এটা আপনাদেরকে বুঝাইতে পারছি। তো এরকম বাদ বাকি যে ম্যাথগুলো আছে সব একই নিয়ম, খুবই সহজ একটা অধ্যায়। তো এই অধ্যায় থেকে স্বাভাবিকভাবে ওই দুইটা নিয়মে যে কোনো একটা ম্যাথ এসে থাকে। হ্যাঁ, হয়তো আপনি এর আগে যে অঙ্কটা বললাম অর্থাৎ উদাহরণ 1 নাম্বারটা, আর এখন যেটা বললাম উদাহরণ 5 নাম্বারটা, এই দুইটা নিয়মের ম্যাথ যদি আপনারা ভালোভাবে বুঝে থাকেন তাহলে ইনশাআল্লাহ এই মানে এই অধ্যায়ে যে কোনো ম্যাথ সলিউশন করতে পারবেন। তো আশা করি আপনাদের বুঝাইতে পারছি। তো ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন।